ট্যাকেল কর। বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের সাথে আমি আজকে আছি অনলাইন ক্লাসে। আমি আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং সবাই তার নিজ দায়িত্ব পালন করছো, লেখাপড়া করছো। তোমরা জেনে খুশি হবে যে সরকারি বাংলা কলেজে অনলাইন কার্যক্রম অনেক এগিয়ে গেছে। অনলাইন কার্যক্রমের পরীক্ষা শুরু হয়েছে, ক্লাস প্রতিটা ডিপার্টমেন্টেই ক্লাস শুরু হয়ে গেছে। একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে প্রায় 90% উপরে ছাত্রছাত্রী পার্টিসিপেট করেছে এই পরীক্ষাতে। তো তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা সরকারি বাংলা কলেজ কতখানি এই অনলাইন ভিত্তিক কার্যক্রমে জড়িত আছে। তোমরা যে পার্টিসিপেট করছো সবাই, এটাই প্রমাণ করে যে তোমরাও এই সফলতার সাথে এগিয়ে যাচ্ছ। তো এই সফলতার দায়িত্ব, প্রধান দায়িত্ব যিনি পালন করেছেন, যার অক্লান্ত পরিশ্রম এবং সার্বিক তত্ত্বাবধানে এই অনলাইন কার্যক্রম সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন, যিনি আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফেরদৌসী খান স্যার, শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান স্যারকে এই জন্য অশেষ কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই অনলাইন ক্লাস এবং পরীক্ষা এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট শ্রদ্ধেয় সকল শিক্ষক মণ্ডলীকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ তারা অত্যন্ত আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। তো আমাদের আজকের ক্লাসে আমরা চলে যাব। আমি অনার্স প্রথম বর্ষের স্টুডেন্টসরা আমার সাথে আছো। আমি তোমাদেরকে পড়াবো আজকে রাজনৈতিক তত্ত্ব ও সংগঠন, পলিটিক্যাল থিওরি অ্যান্ড অর্গানাইজেশন, PS 102। আমি তোমাদের ডেমোক্রেসি আগেও কয়েকটা ক্লাস হয়েছে, অনেকগুলো ক্লাস আমি নিয়েছি অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা। এখন যে ডেমোক্রেসির উপরে আমি ক্লাস নিয়েছিলাম, গত ক্লাসে আমি পড়িয়েছিলাম গণতন্ত্রের সংজ্ঞা, শ্রেণী বিভাগ, গণতন্ত্রের বৈশিষ্ট্য, তার দুইটা পয়েন্ট আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের গণতন্ত্রের উপরে গণতন্ত্রের সফলতার শর্তসমূহ আলোচনা করব এবং গণতন্ত্রের বাকি যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তোমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদের সব ইয়ারের ছাত্রছাত্রীদের জন্যই এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি শুধু প্রথম বর্ষের স্টুডেন্টরাই ক্লাস করবে না, অন্য স্টুডেন্টরাও এখানে পার্টিসিপেট করতে পারো, তাতে তোমাদের উপকার হবে। তোমরা জানি যে তোমরা সবাই ক্লাসে তোমাদের অংশগ্রহণ একটু কম হচ্ছে। তোমরা সবাই অংশগ্রহণ করো, এটা আমাদের কাছে অনেক ভালো লাগবে এবং তোমরা অনেক বেশি উপকৃত হবে। কারণ এই বৈশ্বিক দুর্যোগে ক্লাস কবে শুরু হবে আমরা বলতে পারছি না। তো যাতে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো এবং ভাইভাকে ভালো করতে পারো, প্রতিযোগিতামূলক পরীক্ষা যে আসবে তোমাদের আগামীতে চাকরির পরীক্ষা, সেই পরীক্ষায় এই অধ্যায়টি অনেক কাজে লাগবে তোমাদের।
এখান থেকে অনেক প্রশ্ন আসে, ভাইবাতেও প্রশ্ন হয়। তোমরা মনোযোগ দিয়ে শোনো, সব ইয়ারের স্টুডেন্টদের জন্য এই অধ্যায়টা কাজে লাগবে। তোমরা আলোচনা করি। দেখো আমরা এখানে একটা গণতন্ত্রের একটা ছবি দেখা যাচ্ছে, যে গণতন্ত্র পার্টিসিপেশন, জনগণের অংশগ্রহণটা কিভাবে হয়েছে, কিভাবে সবাই হাত জাগিয়ে এটাকে সমর্থন করছে। হ্যাঁ, আরেকটি দেখো এখানে ছবি রয়েছে যে কিভাবে গণতন্ত্র অধিকাংশ জনগণ, মানে ধর্ম বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পার্টিসিপেশন এখানে রয়েছে, সব জনগণের পার্টিসিপেশন রয়েছে। তো আমরা একটু মনে করিয়ে দিতে চাই গত ক্লাসের গণতন্ত্রের সংজ্ঞাটা, তারপরে আমরা এর সফলতার শর্তে চলে যাব এবং এর গুণাবলী, গণতন্ত্রের গুণাবলীগুলো কী কী সেগুলো আমরা আলোচনা করব। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডেমোক্রেসি। দেখো তোমরা, ডেমোস ও ক্রেভিয়া থেকে এসেছে। গণ মানে জনগণ, তন্ত্র মানে হচ্ছে শাসন, গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। এখানে বলা হচ্ছে, সিএফ স্ট্রং বলেছে, শাসিত জনগণের সক্রিয় ইচ্ছার উপরে প্রতিষ্ঠিত সরকারকে গণতান্ত্রিক সরকার বলা হয়। শাসিত জনগণের নিজস্ব ইচ্ছার উপরে প্রতিষ্ঠিত সরকারকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলা হয়। গণতন্ত্র সম্পর্কে অনেকেই সংজ্ঞা প্রদান করেছেন, যেমন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বলেছেন যে ডেমোক্রেসি গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের পরিচালিত সরকার ব্যবস্থা। অধ্যাপক সিলি বলেছেন যে গণতন্ত্র হচ্ছে এমন ধরনের সরকার ব্যবস্থা যেখানে সবার অংশগ্রহণ রয়েছে, অধিকাংশ জনগণের অংশগ্রহণ রয়েছে, পার্টিসিপেশন রয়েছে। ঠিক আছে, তাহলে গণতন্ত্র হচ্ছে জনগণের সরকার, জনগণ দ্বারা পরিচালিত সরকার, যেখানে শিক্ষিত জনগণ যখন সচেতন হয়, পলিটিক্যালি, সোশ্যালি, ইকোনমিক্যালি কনসাস হয়, তখনই কিন্তু গণতন্ত্রটা সফল হয়, তাই না? তার মধ্যে যখন শিক্ষা থাকে, কারণ শিক্ষিত জনগণই কিন্তু বেশি সচেতন হতে পারে, অশিক্ষিত জনগোষ্ঠীকে অতটা সচেতন থাকে না। তাকে রাজনৈতিকভাবে সচেতন হতে হয়, অর্থনৈতিক সাম্য যখন প্রতিষ্ঠিত হয় তখন গণতন্ত্র কি হয়, প্রতিষ্ঠিত হয়। আমাদের আলোচ্য বিষয়টা আমরা দেখি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাবলী, গণতন্ত্রের সফলতার শর্তাবলী। গুণাবলীগুলো কি কি এবং গণতন্ত্রের সফলতা কি কি শর্ত রয়েছে, কি কি শর্তের ভিত্তিতে গণতন্ত্র সফল হবে, সেটা আমরা আলোচনা করবো। যে গণতান্ত্রিক জনগণ থাকতে হবে, গণতান্ত্রিক ঐতিহ্য থাকতে হবে, গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, রাজনৈতিক অংশগ্রহণ থাকতে, রাজনৈতিক নেতাদের অংশগ্রহণ থাকবে, বহুদলীয় সরকার ব্যবস্থা এখানে বিদ্যমান থাকতে হবে। বহুদলীয় সরকার ব্যবস্থা যদি না থাকে তাহলে গণতন্ত্র কখনোই সফল হবে না। জনপ্রতিনিধি যারা আছে, জনপ্রতিনিধিদের সজাগ দৃষ্টি থাকতে হবে, জনপ্রতিনিধিদের দায়িত্বশীল হতে হবে। হ্যাঁ, জনপ্রতিনিধিদের কি হতে হবে, দায়িত্বশীল হতে হবে। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে। বিচার বিভাগের কি থাকতে হবে, স্বাধীনতা। অনেক পয়েন্ট আমরা পরবর্তীতে যাবো, কী কী পয়েন্টগুলো আলোচনা করবো। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে জনগণের সচেতনতা, তারপরে যারা সরকারি কর্মকর্তা রয়েছে তাদের প্রতিনিধিত্বমূলক, তারা যে সৎ এবং নিষ্ঠার সাথে তাদেরকে কাজ করতে হবে, তাহলে কি হবে, গণতন্ত্র সফল হবে। তো চলো আমরা এখন আলোচনায় আমাদের চলে যাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা অনেক কিছুদিন আমার আগের ক্লাস সেকেন্ড ইয়ারের সাথে ছিল, তোমাদের সাথে অনেকগুলো ক্লাসই আমার হয়েছে। তো আজকে আমরা যাচ্ছি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাবলী। আগে 3টা পয়েন্ট ছিল, সেগুলো বাদে, যে এগুলো আমাদের একটা ক্লাসে, এত বড় অধ্যায় একটা ক্লাসে কমপ্লিট করা সম্ভব নয়, সেজন্য আমরা ক্লাসগুলো দুটা ক্লাসে ভাগ করে নিয়েছি। আজকে আশা করি আজকে এই গণতন্ত্র অধ্যায়টা শেষ হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার গুণাবলী, প্রথমে হচ্ছে গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতা রক্ষা করছে। গণতন্ত্র কি, ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে। ব্যক্তি স্বাধীনতাটাকে এখানে কি বলা হচ্ছে, যে ব্যক্তি যাতে তার অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা এগুলো ভোগ করতে পারে, সামাজিক অধিকার ভোগ করতে পারে, রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে, সেরকম পরিবেশ সৃষ্টি করে দিলেই কিন্তু গণতন্ত্র দেওয়া হয়। সেখানে বলা হচ্ছে কি, দেখো, গণতন্ত্র স্বাধীনতা সংরক্ষণে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের সুযোগ করে দিতে হবে। একজন ব্যক্তির যে ব্যক্তিত্ব বিকাশের জন্য, তার সুকুমার ব্যক্তিগুলি বিকাশের জন্য যে পরিবেশ, সেই পরিবেশটাকে সৃষ্টি করতে হবে। গণতন্ত্রে কি করতে পারে, জনগণ তাদের মতামতটা ব্যক্ত করতে পারে। গণতন্ত্র তাদের জনগণটা যাতে মতামতটা ব্যক্ত করতে পারে, জনমতের একটা ইয়ে রয়েছে, যে জনমত যেখানে থাকবে, জনগণের মতামত যেখানে প্রতিষ্ঠিত হবে, সেখানে গণতন্ত্র ইয়ে হবে, তার একটা মেইন
যে গুণাবলীর মধ্যে বলা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে গণতন্ত্রের নাগরিকগণ নিজেদের মতামত ব্যক্ত করতে সক্ষম হয়। আমি তোমাদের সুবিধার জন্য পুরো স্লাইডটাই লিখে দিয়েছি, যাতে তোমাদের অনেকের কাছে হয়তো তোমরা একজন হয়তো এক এক জায়গায় রয়েছে, বইপত্র নাই, সেজন্য আমি পুরো স্লাইডটাই ল্যাপটপে আমি পোস্ট করেছি। তোমরা এটা নিয়ে বারবার দেখে এটা আয়ত্ত করতে পারবে এবং তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে, নোট করবে অবশ্যই। এটা অ্যাসাইনমেন্ট আকারে তোমাদেরকে দিয়ে দিলাম আমি। পরস্পর আলোচনার মাধ্যমে এমন সব আইন প্রণয়ন করতে পারে যা সকলের জন্য কল্যাণকর। ফাইনাল বলেছে, শাসন ব্যবস্থায় মানুষের জীবন, পরিবার, ধর্ম, কর্ম, নিরাসক্ত যুক্তির অনুশাসনে পরিচালিত নিয়ন্ত্রিত হয়। এই শাসন ব্যবস্থায় মানুষের জীবন কি হয়? পরিবার, ধর্ম, নিরাসক্ত যুক্তির অনুশাসনে প্রতিষ্ঠিত হয়। একটা আলাদা যুক্তিবোধ তৈরি হয় মানুষের মধ্যে, কারণ তার সুকুমার ব্যক্তিগুলো বিকশিত করতে পারে। সুকুমার ব্যক্তিগুলো বিকশিত করার কারণে তার মধ্যে যে নিজস্ব সক্রিয়তা সৃষ্টি হয়, তার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদিতা এখানে চলে আসে। তখন সে কি করে? তার কাজে মনোযোগ দেয় এবং পরিবেশটা অনেক সুন্দর হয়। তারপরে গণতন্ত্রের বিপ্লবের আশঙ্কা কম। বিপ্লবের কথা বলা হয়েছে যে বিপ্লব ধ্বংসের তাণ্ডব পীড়া নয়, সৃষ্টির প্রসূত বেদনা। যে কোনো জিনিস সৃষ্টির আগে যে একটা যন্ত্রণা, সেটা হচ্ছে বিপ্লব। এই গণতন্ত্রে বিপ্লব থাকে না। কারণ কি? কেন থাকে না? এজন্য যে সবাই সবার অধিকারটা এখানে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, সবাই তাদের দাবি দাওয়াগুলো পেশ করতে পারে এবং সেটা সরকার পূরণ করতে চেষ্টা করে। সেই কারণে কি হয়? গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিপ্লব ঘটে না। এখানে শান্তিপূর্ণ উপায়ে এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন করা হয়। নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তিত হয়। কারণ হচ্ছে জনগণের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সরকার ব্যবস্থা পরিচালিত হয়। এই জন্যই এই শাসন ব্যবস্থা কখনোই কোনো বিপ্লব থাকে না। আমরা গণতন্ত্রের গুণাবলীর ক্ষেত্রে দেখলাম যে দেশপ্রেম সৃষ্টি। গণতন্ত্রের গুণটা কি? পজিটিভ দিকটা কি? যে দেশপ্রেম সৃষ্টি হয়। গণতন্ত্রের মধ্যে মানুষ যেহেতু তার অধিকার প্রতিষ্ঠিত করতে পারে, তার নিজের দাবি দাওয়াগুলো পেশ করতে পারে, সেই কারণে কি হয়? মানুষ প্যাট্রিয়ট হয়ে ওঠে, দেশপ্রেমিক হয়ে যায়। দেশের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা চেষ্টা করে। সার্বভৌমত্ব কি? একটা রাষ্ট্রের অসীম ক্ষমতা। সার্বভৌমত্ব হচ্ছে একটা রাষ্ট্রের চরম অসীম ক্ষমতা। ওইলবি বলেছে যে সার্বভৌমত্ব হচ্ছে একটা রাষ্ট্রের অসীম চরম ক্ষমতা। সেই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা সচেষ্ট হয়। এই জন্য গণতন্ত্রের স্বার্থ সংরক্ষণের সুযোগ থাকে। সেই কারণে কি হয়? জনগণের মধ্যে স্বদেশ প্রীতি সৃষ্টি হয় এবং তাদের দায়িত্ববোধ, কর্তব্যবোধ এগুলো তাদের মধ্যে চলে আসে। সেই কারণে বলা হচ্ছে যে এই দেশপ্রেমটা জনগণের মধ্যে একটা আদর্শ হিসেবে, একটা মহান আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয় জনগণের কাছে। নেক্সট হচ্ছে আইনের শাসন। আইনের শাসন বলতে আমরা কি বুঝি? তোমরা জানো নিশ্চয়ই যে আইনের শাসন হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আইনটা কি সমান, তাই তো? এরকম এখানে যদি বৈষম্যমূলক আচরণ থাকে, এক ধর্মের জন্য একরকম, অন্য ধর্মের জন্য অন্যরকম, তখন জনগণের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় এবং তখন কি হয়? এই বৈষম্যমূলক আচরণের জন্য গণতন্ত্রের পথটা রুদ্ধ হয়, গণতন্ত্রের পথটা বন্ধ হয়ে যায়। সেই জন্য বলা হচ্ছে যে গণতন্ত্রে জনগণই হচ্ছে আসল বিচারক এবং এই ব্যবস্থায় প্রত্যেকেই, ওই যে বললাম যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আইনের দৃষ্টিতে সমান থাকে এবং সমান মর্যাদা লাভ করতে চেষ্টা করে। ঠিক আছে? তাহলে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমরা বললাম আইনের শাসন। তারপর হচ্ছে কি? দায়িত্বশীলতা। তোমাদেরকে আবারও বলছি, এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গণতন্ত্রের সফলতা শর্ত সমূহ প্রত্যেকটি পরীক্ষায় কিন্তু আসে, এই প্রস্তুতি আসে তোমাদের, আমরা জানি। সেজন্য তোমরা খুব ভালোভাবে প্রিপারেশন নেবে এবং তোমরা এটার উপরে একটা অ্যাসাইনমেন্ট করবে। দায়িত্বশীলতা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণকে কি করে? দায়িত্বশীল করে তোলে। কিভাবে? দেখো যে এখানে জনগণ তার সব কাজের জন্য যেহেতু খুব তাদের ইচ্ছা অনুযায়ী তারা সবকিছু পেয়ে যায়, সেই কারণে তারাও দায়িত্বশীল হয়ে ওঠে। যেমন একজন মানুষ যদি তার সমস্ত সুযোগ সুবিধা পায়, তখন সে কি হয়? তার দায়িত্ব জ্ঞান অনেক বেড়ে যায়। তাকে যদি মূল্যায়ন করা হয়, হ্যাঁ, তাকে
তাকে যদি মূল্যায়ন করা হয় তখন কি হয়, তার দায়িত্ব জ্ঞানটা বেড়ে যায়। এক্স্যাক্টলি জনগণের ক্ষেত্রেও সরকার যদি সজাগ থাকে জনগণের প্রতি, তখন কি হয়, জনগণ আলটিমেটলি যে বললাম দেশপ্রেমিক হয়ে ওঠে, তার দায়িত্ব কর্তব্য বেড়ে যায়, সামাজিক অধিকার রাজনৈতিক প্রতিষ্ঠিত হয়, তখন তার কি দায়িত্বশীলতা অনেক বেড়ে যায়, তাই তো। তারপরে হচ্ছে কি, গণতন্ত্র হচ্ছে কি জনগণের শাসন ব্যবস্থা, এটা জনগণের শাসন ব্যবস্থা। এই জন্যই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যতটাই বলেছেন, গণতন্ত্র হচ্ছে জনগণ কর্তৃক এবং জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থা। গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। জনগণের জন্য, জনগণ কর্তৃক এবং জনগণের পরিচালিত শাসন ব্যবস্থা। ঠিক আছে, তাহলে আমরা গণতন্ত্রের গুণাবলীর ক্ষেত্রে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কি দায়িত্বশীলতা। নেক্সট হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। গণতন্ত্রে সাধারণত সেপারেশন অফ পাওয়ার যেটা বলছিল 1847 সালে মন্টেস্কিউ তার স্পিরিট অফ লস গ্রন্থে বলেছিল যে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ প্রত্যেকটি বিভাগ আলাদা আলাদাভাবে থাকবে, এক বিভাগ অন্য বিভাগের উপর হস্তক্ষেপ করবে না। এক বিভাগ অন্য বিভাগের উপর হস্তক্ষেপ করবে না, সেপারেশন অফ পাওয়ার। তো এখানে বলা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কি থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না। এই ব্যবস্থায় বিচার বিভাগ কতটা স্বাধীন, এই ব্যবস্থায় বিচার বিভাগ কতটা স্বাধীন তার ভিত্তিতে সরকারের গুণাবলী নির্ভরশীল। গণতন্ত্রে সরকারি বিভাগগুলোর মধ্যে ক্ষমতার পৃথকীকরণ ও ভারসাম্য থাকে, যেটা আমি আগে বলেছি যে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ প্রত্যেকটি বিভাগ আলাদা আলাদাভাবে থাকবে এবং তার এক বিভাগ অন্য বিভাগের উপরে হস্তক্ষেপ করবে না। জনগণের অধিকার এবং স্বাধীনতা রক্ষার মৌল অধিকার, ফলে শাসিতের অধিকার ক্ষুণ্ণ হলে বিচার তার প্রতি ব্যবস্থা নিতে পারে। যদি কোনো শাসকের অধিকার ক্ষুণ্ণ হয় তখন বিচার বিভাগ কি করে সেখানে ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা যদি থাকে তাহলে বিচারের বাণী নিভৃতে কাঁদে না। বিচার, সুষ্ঠু বিচার হবে, তদন্ত হয়ে যে প্রকৃত অপরাধী থাকবে তাকে শাস্তি দিবে। শাস্তি দিলে তখন জনমনে অসন্তোষ দেখা দিবে না এবং জনগণের স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে, বিচার হয়েছে, বিচার সুষ্ঠু নিরপেক্ষ বিচার হয়েছে। সেই কারণে বিচার বিভাগের স্বাধীনতা কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় থাকে। ঠিক আছে, এটা মনে রাখবেন। তারপর হচ্ছে কি প্রতিষ্ঠান কেন্দ্রিক। গণতন্ত্রের সরকারি ক্ষমতা ও কর্তৃত্ব ব্যক্তি কেন্দ্রিক নয়, প্রতিষ্ঠান কেন্দ্রিক। প্রাতিষ্ঠানিকতা গণতন্ত্রের ক্ষেত্রে একটা বড় গুণ। প্রাতিষ্ঠানিকতা, আইনসভা, মন্ত্রী পরিষদ, দল, আমলাতন্ত্র ইত্যাদি প্রাতিষ্ঠানিক কর্তৃত্বই হচ্ছে এই শাসনের মূল চালিকা শক্তি। আইনসভা, মন্ত্রী পরিষদ, দল, আমলাতন্ত্র তোমরা সবাই জানো। মন্ত্রী পরিষদ কি, দল কি, দল কাকে বলে, রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক, এখানে আমরা পরবর্তীতে আসবো যে রাজনৈতিক বহুদলীয় ব্যবস্থা থাকতে হবে গণতন্ত্রের ব্যবস্থায়। রাজনৈতিক দল হচ্ছে যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা উত্তীর্ণ হয় এবং যাদের একটা নীতি, আদর্শ এবং নীতি থাকে, তাই না? তাহলে বলা হচ্ছে যে এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান কেন্দ্রিক। প্রতিষ্ঠান কেন্দ্রিক এই জন্যই বলা হচ্ছে যে আইনসভা, মন্ত্রী পরিষদ, আমলাতন্ত্র ইত্যাদি প্রাতিষ্ঠানিক কর্তৃত্বের সাথে মূল চালিকা শক্তি। আমলারা হচ্ছে কি সমাজের দক্ষ বেতনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী, দক্ষ বেতনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী। তারা কি করবে, তাদের জনহিতকর কার্যাবলী যেগুলো আছে জনপ্রতিনিধিরাও করবে, তারা সরকারের দায়িত্ব পালন করবে, নীতি নির্ধারণ করবে এবং সঠিকভাবে জনগণ যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেই বিষয়ে খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলে এটা প্রাতিষ্ঠানিক কর্তৃত্বই শাসনের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। তাই এতে ব্যক্তির একক কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা উৎসাহিত হয় না। ব্যক্তি এককভাবে একক ক্ষমতার অধিকারী হয় না। কোথায়? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। ফলে বিকেন্দ্রীকরণ ক্ষমতার ভিত্তি হিসাবে কাজ করে। সরকারের কেন্দ্র থেকে শাখা পর্যন্ত সর্বত্রই ক্ষমতার অংশীদার নিশ্চিত করা হয়। বিকেন্দ্রীকরণ আমরা পরবর্তীতে এই পয়েন্টে আসছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। ক্ষমতার বিভাজন, ক্ষমতাকে ভাগ ভাগ করে দেওয়া। একক ব্যক্তির হাতে, একক প্রতিষ্ঠানের হাতে কখনই ক্ষমতা থাকবে না। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় এটা কখনই সম্ভব নয়, তাই তো? তাহলে বলা হচ্ছে যে গণতন্ত্র গুণাবলীর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে এটা হচ্ছে প্রতিষ্ঠান কেন্দ্রিক। তারপর হচ্ছে নমনীয়তা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটা উত্তম দিক নমনীয়তা। এই শাসন ব্যবস্থাটা এই কারণে নমনীয় যে এটা সংবিধানটাই নমনীয় প্রকৃতির। জনগণের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সংবিধান পরিবর্তন হয়। সংবিধান
জানো এ পর্যন্ত 17তম সংশোধন হয়েছে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এই সংবিধানটা পরিবর্তন হয়েছে। সেই কারণে জাতীয় দুর্যোগ মোকাবেলায় এই শাসন ব্যবস্থাটা অত্যন্ত উপযোগী। এখানে সিদ্ধান্ত নিতে তেমন কোনো সমস্যা হয় না, কারণ সবার সম্মিলিতভাবেই যেমন সে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, মন্ত্রিপরিষদের সাথে সরকার ব্যবস্থায় গণতন্ত্রটা সাধারণত বেশি থাকে। আমাদের দেশের সরকার ব্যবস্থাটা থাকে কারণ এখানে আইন বিভাগ শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, সরকারের দায়বদ্ধতা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা থাকে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একটু জানিও যে কেমন লাগছে তোমাদের। আমরা অনেক কষ্ট করে তোমাদের সামনে উপস্থিত হই এবং এই স্লাইডগুলো তৈরি করি তোমাদের জন্য, যাতে তোমাদের খুব খুব উপকারে আসে, কাজে লাগে। তো আমার স্নেহের মা বাবারা, তোমরা একটু ভালোভাবে দেখো এবং এটা যে দেখছো সেটা তোমরা জানিয়ে দিও ভালোভাবে যে তোমাদের এটা অনেক, আমি বলছি যে পরীক্ষায় কিন্তু এই অধ্যায়টা আসে, সেই জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমরা আলোচনা করছি। তারপরে হচ্ছে কি জবাবদিহিতা। আমি বললাম যে এটা ক্ষমতাসীন সরকার তাদের কাজের জন্য নৈতিকভাবে জনগণের নিকট দায়ী থাকে। আইনগতভাবে এবং নৈতিকভাবে কি থাকে? জনগণের নিকট দায়ী থাকে। এবং সরকারের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়। সরকারের দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রেই জনগণের কাছে জবাবদিহি করতে হয়। কোনটায়? গণতান্ত্রিক সরকার ব্যবস্থায়। এই জন্যই গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় অনেকটা স্বচ্ছতা থাকে, কারণ সরকার তার খামখেয়ালি মতো নিজের ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালনা করতে পারে না। জনগণের ইচ্ছা অনুসারে তারা রাষ্ট্র পরিচালনা করে। সেই কারণে এটা জনগণের নিকট অত্যন্ত গ্রহণযোগ্য, কাঙ্ক্ষিত, প্রত্যাশিত শাসন ব্যবস্থা। ঠিক আছে? কোনটা? জবাবদিহিতা কার থাকে? সরকারের থাকে। কার কাছে? জনগণের কাছে। বুঝতে পেরেছ? ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা। গণতন্ত্র ন্যায় এবং সত্য প্রতিষ্ঠা করে। সত্য প্রতিষ্ঠা করে। কিরকম? গণতন্ত্র আলাপ আলোচনার মাধ্যমে, ভাব বিনিময়ের মাধ্যমে কি করে? এখানে একটা সিদ্ধান্ত নেয়, যেটা আমি আগেই বলেছি। বারকার এখানে একটা দিয়েছে যে গণতন্ত্র হচ্ছে কি আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত একটা শাসন ব্যবস্থা। গণতন্ত্র আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা। কে বলেছেন? বারকার বলেছেন। এই উদ্ধৃতিগুলো তোমরা কিন্তু দিও, কারণ এটাতে তোমরা ভালো নম্বর পাবে এবং এক্স্যাক্টলি কোড করবে, যেটা আছে ঠিক সেভাবেই লিখবে। ঠিক আছে? তাহলে বলা হচ্ছে ন্যায় এবং সত্যের প্রতিষ্ঠা। তারপর স্থায়ী শাসন ব্যবস্থা। যেহেতু এটাতে বিপ্লবের সম্ভাবনা নেই, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা আগে আলোচনা করেছিলাম যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিপ্লব থাকে না। হ্যাঁ, কারণ এখানে জনগণ বিদ্রোহ আন্দোলন কম করে, কারণ জনগণের আশা আকাঙ্ক্ষার মাধ্যমে সরকার পরিচালিত হয়। সেই কারণে বলা হচ্ছে যে জনগণের স্বার্থ সংরক্ষণ করে দেখে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অত্যন্ত তৎপর, যে কারণে জনগণের শাসন ব্যবস্থাকে অত্যন্ত সাপোর্ট করে, সমর্থন করে। এই জন্যই এটা স্থায়ী হয়। যেহেতু এটা সাপোর্ট করে সেই জন্য এই শাসন ব্যবস্থাটা অত্যন্ত স্থায়ী হয়। সাম্য ও সম অধিকারের পূজারী। সাম্য এবং সাম্য মানে কি? সমতা। ধনী গরিব উঁচু নিচু নির্বিশেষে সবাই সমান। এবং সম অধিকার, সবার অধিকার সমান। অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার। অর্থনৈতিক অধিকারগুলো কি? রাজনৈতিক অধিকারগুলো কি? অর্থনৈতিক অধিকারগুলো চাকরি লাভের অধিকার বলেছিলাম। অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার হচ্ছে পলিটিক্যাল পার্টিসিপেশন, যেমন নির্বাচনে অংশগ্রহণ করা, মিছিল করা, মিটিং করা। সরকারের নাশকতামূলক নীতিকে বর্জন করে পলিটিক্যাল পার্টিসিপেশন। তারপর সামাজিক অধিকার হচ্ছে বসবাস করার অধিকার, শিক্ষা লাভের অধিকার, চলাফেরার অধিকার। এই অধিকারগুলো যখন সবাই ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে এই অধিকারগুলো সরকারি কর্মচারী, নারী, পুরুষ সকলেই সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার এবং সুযোগ সুবিধা সমানভাবে ভোগ করতে পারে, তখন কি হয়? একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্র গুণাগুণ, এটা গণতন্ত্রের পজিটিভ দিক। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এটা থাকে। এক ব্যক্তি এক ভোট, গণতন্ত্রের আদর্শ। এক ব্যক্তি এক ভোট, এটা হচ্ছে কি? গণতন্ত্রের আদর্শ। এই ব্যবস্থায় সকলেই নির্বাচিত হওয়ার অধিকারী। মিল বলেছেন, মানুষ তখনই তার অধিকার উপভোগ করতে পারে যখন সে অধিকার লাভের জন্য প্রস্তুত হয়।
খেয়াল করো, মানুষ তখনই তার অধিকার লাভ করতে পারে যখন সে অধিকার লাভের জন্য প্রস্তুত হয়। গণতন্ত্র নাগরিক অধিকার উপভোগের দিগন্ত প্রসারী অনুকূল পরিবেশ দান করে। যখন সে অধিকার লাভের জন্য প্রস্তুত হয় তখন সে অধিকার লাভ করতে পারে। ঠিক আছে, তোমরা যখন ভালো ছাত্র বা ছাত্রী ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট যখনই করবে তখন কি হবে, তোমরা ভালো চাকরি পাবে, তাই না? ভালো চাকরি পাওয়ার জন্য কি করতে হবে, তোমাদের লেখাপড়া করতে হবে। তাহলে সেই জন্যই বলা হচ্ছে যে মানুষ তার অধিকার উপভোগ করে যখন সে তার অধিকার লাভের জন্য প্রস্তুত হয়। অধিকার লাভ করার জন্য তখনই প্রস্তুত হয় যখন সে অধিকার উপভোগ করতে পারে। তারপর হচ্ছে গণতন্ত্রের সফলতার শর্তসমূহ। এতক্ষণ আমরা গণতন্ত্রের গুণাবলী আলোচনা করলাম, তোমরা খুব ভালো করে খেয়াল করে দেখো কি কি পয়েন্ট আলোচনা করলাম। গণতন্ত্র সাম্য, সমাধিকারের পূজারী, স্থায়ী শাসন ব্যবস্থা, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা, জবাবদিহিতা, নমনীয়তা, প্রতিষ্ঠান কেন্দ্রিক। আচ্ছা, এখন আমরা গণতন্ত্রের সফলতার শর্তসমূহ আলোচনা করব। গণতন্ত্রের সফলতার শর্তসমূহ কি আছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, তোমাদের এটা খুব ভালোভাবে বুঝতে হবে এবং তোমরা অবশ্যই বাসায় প্রস্তুতি নেবে, এটা নোট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। প্রায় সময়ই এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে আসে। গণতন্ত্রের সফলতার শর্তগুলি কি? আধুনিককালে প্রচলিত শাসন ব্যবস্থার সময়ের মধ্যে গণতন্ত্র সবচেয়ে উৎকৃষ্ট শাসন ব্যবস্থা। যেহেতু গণতন্ত্র সর্বাপেক্ষা উৎকৃষ্ট শাসন ব্যবস্থা, সেই জন্য এটি বাস্তবায়িত করা সর্বাপেক্ষা কঠিন ও কষ্টসাধ্য ব্যাপার। তাই হেনরি মেইন বলেছেন, সকল প্রকার শাসন ব্যবস্থার মধ্যে গণতন্ত্র অত্যন্ত দুর্লভ শাসন ব্যবস্থা। এর সাফল্য কতগুলি অত্যাবশ্যকীয় শর্তের উপর নির্ভরশীল। এই ভূমিকাটা তোমরা অবশ্যই দিবা। গণতন্ত্র আধুনিককালে কি একটি প্রচলিত শাসন ব্যবস্থা। গণতন্ত্রের উৎকৃষ্ট শাসন ব্যবস্থা, এই জন্যই বলা হচ্ছে যেহেতু গণতন্ত্র সর্বাপেক্ষা উৎকৃষ্ট শাসন ব্যবস্থা, সেই জন্য এটি বাস্তবায়িত করা একটু কঠিন। সেই কারণে হেনরি মেইন কি বলেছেন দেখো, যে সকল প্রকার শাসন ব্যবস্থার মধ্যে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে দুর্বল শাসন ব্যবস্থা, কঠিন শাসন ব্যবস্থা এবং এর সাফল্য অত্যাবশ্যকীয় শর্তের উপর নির্ভরশীল। এখানে দেখো জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রের সাফল্যের জন্য 3টি শর্তের উপর গুরুত্ব দিয়েছেন। এগুলো কি তোমরা দেখো ভালোভাবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে মনে প্রাণে গ্রহণ করতে হবে। সবগুলো তোমরা বইয়ে সবকিছু পাবে না, আমি বিভিন্নভাবে সংগ্রহ করে তোমাদেরকে এভাবে স্লাইড তৈরি করেছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একটু মনোযোগী হও এবং সবাই পার্টিসিপেট করো ক্লাসে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে মনে প্রাণে গ্রহণ করতে হবে এবং এর বাস্তবায়নের জন্য যথাযথ কার্য করতে হবে। এর বাস্তবায়নের জন্য যথাযথভাবে কাজ করতে হবে। আমরা গণতন্ত্রের সফলতার শর্তসমূহ আলোচনা করছি এবং বাস্তবায়নের জন্য যথাযথভাবে কাজ করতে হবে। আমি এমনভাবে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। গণতন্ত্রকে রক্ষা করার জন্য জনগণকে অবশ্যই সংগ্রামী মনোভাব গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে সংগ্রামে লিপ্ত হতে হবে। যদি জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশিত শাসন ব্যবস্থা না হয় তখন কি হবে, তারা সংগ্রামে লিপ্ত হবে। নেক্সট কি বলেছে, জন স্টুয়ার্ট মিল কথা বলেছে যে গণতন্ত্রকে সফল করতে হলে এই পয়েন্টগুলো দরকার হবে। নেক্সট হচ্ছে নাগরিক সচেতনতায় উদ্বুদ্ধ হয়ে নাগরিক দায় দায়িত্ব পালন করার দৃঢ় সংকল্পে ব্রতী হতে হবে। নাগরিক সচেতনতায় উদ্বুদ্ধ হয়ে নাগরিক দায়িত্ব কর্তব্য পালন করার দৃঢ় সংকল্পে ব্রতী হতে হবে। তিনি আরো বলেন, গণতন্ত্রের সাফল্যের ব্যাপারে জনগণের ইচ্ছা ও যোগ্যতা গুরুত্বপূর্ণ। জনগণের ইচ্ছা এবং যোগ্যতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বলা হচ্ছে যে নাগরিক দায় দায়িত্ব পালন করার জন্য তাদেরকে এই দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে এবং গণতন্ত্রের সাফল্য, জনগণের ইচ্ছা এবং তাদের যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের সফলতার জন্য প্রথম হচ্ছে গণতান্ত্রিক জনগণ। প্রধান পয়েন্টটা হচ্ছে গণতান্ত্রিক জনগণ। গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজন গণতান্ত্রিক জনগণের। গণতান্ত্রিক চেতনা ও দেশি সম্পন্ন নাগরিক কি করতে পারে, গণতান্ত্রিক জনগণ হিসাবে গণ্য হয়। গণতান্ত্রিক চেতনা ও দেশি সম্পন্ন নাগরিক, যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান, এই মানসিকতা ধারণ করতে হবে। সবাই মিলে বসবাস করবে, হ্যাঁ, আইন মান্য করবে, হ্যাঁ, সরকারকে ট্যাক্স দিবে, এই ধরনের মানসিকতা থাকতে হবে। ঠিক আছে, জনগণের মধ্যে এই মেন্টালিটি গ্রো করতে হবে, তা না হলে কিন্তু গণতন্ত্র কখনোই সফল হবে না। গণতান্ত্রিক চেতনা বৃদ্ধির ফলে জনগণ সক্রিয় ও সচেতনভাবে
গণতান্ত্রিক চেতনা বৃদ্ধির ফলে জনগণ সক্রিয় ও সচেতনভাবে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে সরকারের ভুল ত্রুটি সমালোচনা করে সরকারকে সংযত রেখে জনস্বার্থ সংরক্ষণে ব্রতী হতে হবে। তাই গণতান্ত্রিক ব্যবস্থা সাফল্যের জন্য জনগণের মধ্যে গণতান্ত্রিক আদর্শ ভাবধারা সঞ্চারিত হবে। সরকারের ভুল ত্রুটি সমালোচনা করে সরকারকে সংযত রেখে জনস্বার্থ সংরক্ষণে তাদেরকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, গণতান্ত্রিক সাফল্যের জন্য জনগণের মধ্যে গণতান্ত্রিক আদর্শ ও ভাবধারা সঞ্চারিত হওয়া অত্যন্ত প্রয়োজন। মানে জনগণকে সেই গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার মানসিকতা তৈরি করতে হবে এবং সেইভাবে তাদেরকে এগিয়ে যেতে হবে। আইন মান্য করা, কর দেওয়া, ট্যাক্স দেওয়া, হ্যাঁ, অন্যের অধিকার খর্ব না করা, এই যে একটা মেন্টালিটি, এই মেন্টালিটি জনগণের থাকতে হবে এবং সেরকম পরিবেশ তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে শিক্ষার প্রসার। শিক্ষার আয়নায় সমাজকে জানা যায়, সমাজকে দেখি শিক্ষার আয়নায়। অর্থাৎ শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অর্থে যে এটা শিক্ষা গণতন্ত্রের সাফল্যের জন্য সুনাগরিকের গুণাবলীর ক্ষেত্রে শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সুনাগরিক যদি না হয়, সুনাগরিকতার অধিকার যদি না থাকে, তখন কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারবে না। তারপর হচ্ছে নির্লিপ্ততা তো কোনো কিছুর ব্যাপারে মাথা না ঘামানো, কোনো বিষয়ে অতি উৎসাহী হয়ে যে না করা, ব্যক্তিগত স্বার্থপরতা, হ্যাঁ, এবং সংকীর্ণ দলীয় মনোভাব, এগুলো ত্যাগ করতে হবে। ব্যক্তিগত স্বার্থপরতা, সংকীর্ণ দলীয় মনোভাব, এসব কি করতে হবে? এসব সুশিক্ষায় শিক্ষিত হলে এগুলো থাকবে না। এসব প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য প্রয়োজন প্রকৃত শিক্ষা। কেননা অশিক্ষিত জনগোষ্ঠী রাষ্ট্রের সমস্যা এবং সরকার পরিচালনার কৌশল সম্পর্কে অনভিজ্ঞ থাকে। অশিক্ষিত জনগোষ্ঠী কি থাকে? রাষ্ট্রের সমস্যা এবং সরকার পরিচালনার কৌশল সম্পর্কে অভিজ্ঞ থাকে না। তারা পলিটিক্যালি, সোশ্যালি, ইকোনমিক্যালি কনসাস হয় না। কারা? অশিক্ষিত জনগণ। সেই জন্যই বলা হচ্ছে অধিকার ও কর্তব্য, গণতান্ত্রিক রীতিনীতি, মূল্যবোধ সম্পর্কে অজ্ঞতা গণতন্ত্রের সাফল্যের পথে বিরাট বাধা। অধিকার, কর্তব্য, গণতান্ত্রিক রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে অজ্ঞতা মানে অশিক্ষিত জনগণের থাকে না, শিক্ষিত জনগণের থাকে। সেই জন্য গণতন্ত্রের সাফল্যের পথে বিরাট বাধা। জন স্টুয়ার্ট মিল বলেন, সার্বজনীন ভোটাধিকার স্বীকৃতির পূর্বে সার্বজনীন শিক্ষা ব্যবস্থা অবশ্যই আবশ্যক। সার্বজনীন ভোটাধিকার, সবার মধ্যে ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়ার আগে কি করতে হবে? সার্বজনীন শিক্ষা ব্যবস্থা দরকার, সার্বজনীন শিক্ষাটা দরকার। তা না হলে জনগণ কি করতে পারবে না? জনগণ তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারবে না, মূল্যবোধ রীতিনীতি সম্পর্কে সজাগ থাকবে না। তারপর হচ্ছে অর্থনৈতিক সাম্য। সমাজে সকলের আর্থিক সমতা বিধান করতে না পারলে গণতন্ত্র কখনোই সফল হবে না। আর্থিক সমতা বিধান, কেউ অভুক্ত থাকবে, বস্ত্রহীন থাকবে, অন্নহীন থাকবে, বস্ত্রহীন থাকবে, অর্থাৎ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো সুযোগ সুবিধা যদি না থাকে, তখন সেখানে গণতন্ত্র সফল হয় না। সেজন্যই বলা হচ্ছে যে লাস্কির মতে অর্থনৈতিক সাম্য, লাস্কি বলেছেন যে অর্থনৈতিক সাম্য ব্যতীত গণতন্ত্র সফল হতে পারে না। এই কোটেশনগুলো তোমরা অবশ্যই করবে। অর্থনৈতিক সাম্য ব্যতীত গণতন্ত্র সফল হতে পারে না। রবিনসনের মতে গণতন্ত্র বলতে ন্যূনতম মৌলিক আর্থিক কল্যাণকে বোঝায়। কারণ অভুক্ত রোগাক্রান্তদের নিকট, বস্ত্রহীনদের নিকট রাজনৈতিক অধিকার অর্থহীন। রাজনৈতিক ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতো মনে হয়। ঠিক আছে, ঠিক সেরকম যদি অর্থনৈতিক সাম্য যদি না থাকে, মানুষ তার যোগ্যতা অনুসারে কাজ পেতে হবে, তাদের পারিশ্রমিক পেতে হবে, তখন সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। অভাবগ্রস্ত মানুষকে অনেক সময় ভ্রান্ত পথে পরিচালনা করা যায়। এজন্য অর্থনৈতিক সাম্য গণতন্ত্রের সফলতার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত বলে বিবেচিত হয়। অর্থনৈতিক সাম্য গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত সফলতার ক্ষেত্রে। এজন্যই যে অর্থনৈতিক সাম্য যদি না থাকে, তখন সেখানে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। কারণ মানুষ অভুক্ত থেকে, বস্ত্রহীন থেকে, অন্য বস্ত্র, বাসস্থান, এই সুযোগ সুবিধা না পেয়ে কখনোই মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন হবে না এবং অশিক্ষিত জনগণকে আরো বেশি করা যায়, কারণ কনভিন্স করা যায় যে কোনো বিষয়ে। তারপর হচ্ছে কি সহনশীলতা। গণতন্ত্রের সফলতার অন্যতম
বিষয় হচ্ছে গণতন্ত্র সফলতার প্রাণ হচ্ছে কি সহনশীলতা। কারণ সহনশীলতা না থাকলে কোনো মানুষের মধ্যে গণতন্ত্র কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না। অপরের বা অন্য দলের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, অন্য দলের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। তারপরে অন্য ব্যক্তি বা দলকে তার মত প্রকাশের সুযোগ দিতে হবে। সহনশীল মনোভাব না থাকলে কখনোই গণতন্ত্র হবে না। আবার বিরোধী দল যারা, শক্তিশালী বিরোধী দল যারা আছে, তাদেরকেও নাশকতামূলক নীতি বর্জন করে, নাশকতামূলক নীতিটাকে বর্জন করে কিভাবে তাদেরকে এগিয়ে যেতে হবে, সাফল্যের পথে এগিয়ে যেতে হবে। যে সমাজে জনগণ যত বেশি সহনশীল, সেই সমাজ তত বেশি গণতান্ত্রিক। যে সমাজে জনগণ যত বেশি, তাদের মধ্যে সহিষ্ণুতা রয়েছে, ধৈর্য রয়েছে, হ্যাঁ, অন্যের মতামতকে মূল্যায়ন করার ক্ষমতা রয়েছে, সেই সমাজ তত বেশি উন্নত। হ্যাঁ, সেটা শিক্ষিত সমাজে বেশি হয়, নর্মালি হয়ে থাকে। তারপরে হচ্ছে কি গণতান্ত্রিক পরিবেশ। গণতন্ত্র সৃষ্টির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে কি গণতান্ত্রিক পরিবেশ। জনমত সৃষ্টির জন্য প্রয়োজন বিশেষ এক অবস্থা বা পরিবেশে গণতান্ত্রিক পরিবেশ হিসাবে যেটাকে আখ্যায়িত করা যায়। অধিকার এবং স্বাধীনতার ব্যাপক স্বীকৃতির ভিত্তিতেই এই পরিবেশ সৃষ্টি হয়। অধিকার এবং স্বাধীনতার যেখানে স্বীকৃতি থাকে সেখানে এই পরিবেশ সৃষ্টি হয়। অর্থাৎ মানুষের ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশের উপযোগী পরিবেশ হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ। মানুষের ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশের উপযোগী হচ্ছে কি গণতান্ত্রিক পরিবেশ। হ্যাঁ, গণতান্ত্রিক পরিবেশ যদি না থাকে তখন কিন্তু হবে না। আইনের শাসন আমরা একটু আগেও আলোচনা করেছিলাম, যাদের একটু এটা আমরা একটু কম আলোচনা করছি। অর্থাৎ গণতন্ত্রের সাফল্যের জন্য আইনের শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনের চোখে সকলেই সমান, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আইনের চোখে সমান। এই আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হবে, সরকার যাতে সবাইকে সমানভাবে অধিকার প্রতিষ্ঠিত করবে, তখনই সেখানে গণতন্ত্র সফল হবে। তারপর হচ্ছে জনগণের আস্থা অর্জন, জনগণের বিশ্বাস অর্জন। গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করতে হলে কি করতে হবে? জনগণের আস্থা অর্জন করতে হবে। সরকারি কাজে দক্ষতা এবং সাফল্য দ্বারা জনগণকে আকৃষ্ট করতে হবে। সরকারি কাজে দক্ষতা এবং সাফল্য দ্বারা, হ্যাঁ, সরকার জনগণের কল্যাণ করবে, জনগণকে আকৃষ্ট করবে। অধ্যাপক গেটেল কি বলেছেন দেখো, গণতন্ত্রের সাফল্য শাসকবৃন্দের দক্ষতা ও জনগণের সন্তুষ্টির মধ্যে নিহিত। গণতন্ত্রের সাফল্য শাসকবৃন্দের দক্ষতা ও জনগণের শাসন। যত সরকার জনগণের প্রতি, জনগণের অধিকারের প্রতি দায়িত্বশীল হবে, তাদের দায়িত্বশীলতা, জবাবদিহিতা, হ্যাঁ, এগুলো থাকবে, ততই কি হবে? জনগণের আস্থা অর্জিত হবে এবং গণতন্ত্র সফল হবে। নেক্সট হচ্ছে সামাজিক সাম্য। গণতন্ত্রকে সফল করতে হলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সামাজিক অধিকার বা সাম্য, এই সুবিধাগুলি সমানভাবে ভোগ করতে হবে। গণতন্ত্র সফল করতে হলে কি করতে হবে? ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সামাজিক অধিকার ও সাম্য সুবিধাগুলি সমানভাবে অধিকার দিতে হবে, সুবিধা ভোগ করার সমান অধিকার দিতে হবে। গ্রাহাম ওয়ালাস বলেন, মানব প্রকৃতির উপর যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে গণতন্ত্র ব্যর্থতার সম্মুখীন হয়। মানব প্রকৃতির উপর যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে গণতন্ত্র কি হয়? ব্যর্থতার সম্মুখীন হয়। অর্থাৎ মানুষের যে নেচার, মানুষের অধিকার, এগুলোর উপরে গুরুত্ব দিতে হবে, তখনই গণতন্ত্র সফল হবে। তারপর হচ্ছে সরকারি কর্মচারীদের জনহিতকর মানসিকতা। সরকারি কর্মচারী যারা আছে তাদের জনহিতকর মানুষ, জনগণের কল্যাণে কাজ করতে হবে। একটি সক্ষম দক্ষ প্রশাসনিক কাঠামো ছাড়া গণতন্ত্র কখনোই সফল হবে না। গণতান্ত্রিক কর্মসূচি বাস্তবায়িত করা সম্ভব নয়। কারণ হচ্ছে প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষতা যোগ্যতার উপরে সরকারের সাফল্য নির্ভর করে। হ্যাঁ, প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষতা যোগ্যতার উপরে সরকারের নীতিগুলো বাস্তবায়ন করে। তারা সরকারের দক্ষ বেতনভুক্ত সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছে, তারা কি করবে? সকল প্রকার সরকারের সফলতা নির্ভরশীল তাদের উপরে, তাদের দক্ষতার উপরে, তাদের নীতি বাস্তবায়নের উপরে। ঠিক আছে? তো গণতান্ত্রিক আদর্শ এবং মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সরকারি কর্মচারীদের অবশ্যই কি করতে হবে? সচেতন আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে, হ্যাঁ, পূর্বের যে আমলাতান্ত্রিক মনোভাব আছে, সেই সনাতন আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে জনগণের সেবায় জনহিতকর কাজ করতে হবে, তবেই গণতন্ত্র সফল হবে। জনগণের সেবা কি করতে হবে? জনহিতকর কাজ করতে হবে, তবে কি হবে? গণতন্ত্র সফল হবে। অর্থাৎ সরকারি কর্মচারীদের জনহিতকর কার্যগুলি, তাদেরকে
তাদেরকে কি করতে হবে, দক্ষতার সাথে সকল প্রকার কাজ তাদেরকে করতে হবে এবং তাদের আদর্শ মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সরকারি কর্মচারীদের অবশ্যই সনাতন আমলাতান্ত্রিক মনোভাবকে ত্যাগ করতে হবে। তারপর হচ্ছে সুসংগঠিত রাজনৈতিক দল। গণতন্ত্র সফলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, তোমাদের প্রত্যেকবারই পরীক্ষায় আসে কিন্তু এটা। সুসংগঠিত রাজনৈতিক দল, আধুনিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সুসংগঠিত রাজনৈতিক দল খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে সুসংগঠিত রাজনৈতিক দল জনমত গঠন করে ক্ষমতাসীন হয়। সুসংগঠিত রাজনৈতিক দল কি করে, জনমতটাকে গঠন করে তারা কি হয়, ক্ষমতাসীন হয়। আবার ক্ষমতাসীন দল যেন জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত না হতে পারে সেদিকেও সজাগ রাখতে হবে। সুসংগঠিত রাজনৈতিক দল জনমত গঠন করার ক্ষেত্রে তারা কি করে, রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দল হচ্ছে এমন একটি জনগোষ্ঠী যাদের একটি আদর্শ উদ্দেশ্য এবং নীতি থাকে, যারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা অবতীর্ণ হয়, যারা জনগণকে সচেতন করে বিভিন্নভাবে তারা সচেতন করে। সেই জন্য সুসংগঠিত রাজনৈতিক দল গঠন করতে হবে এবং ক্ষমতাসীন দল যেন জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত না হয় সেদিকেও সজাগ থাকতে হবে। অর্থাৎ নাশকতামূলক নীতিকে তাদেরকে বর্জন করতে হবে, সরকারের গঠনমূলক সমালোচনা করতে হবে। নেক্সট হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। আমি একটু আগেও বলেছিলাম তোমার, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, মানে ক্ষমতার বিভাজন যেটাকে বলা হয়েছিল। গণতন্ত্রের সাফল্যের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ডিসেন্ট্রালাইজেশন কিভাবে, যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণ রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের সুযোগ পায়। ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে জনগণ রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে কি হয়, সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পায় তারা, হ্যাঁ, রাজনৈতিক প্রশাসনিক দিক থেকে। এবং আরেকটা কথা বলি, এক্ষেত্রে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলো বিশেষভাবে সহায়ক। লর্ড ব্রাইস বলেন, গণতন্ত্রের ভিত্তি হিসাবে স্থানীয় স্বায়ত্তশাসন আবশ্যক। লর্ড ব্রাইস কি বলেছেন, গণতন্ত্রের ভিত্তি হিসাবে স্থানীয় স্বায়ত্তশাসন আবশ্যক, হ্যাঁ, স্থানীয় স্বশাসন আবশ্যক। তাহলে বলা হচ্ছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতন্ত্রের সফলতার ক্ষেত্রে। মুক্ত স্বাধীন প্রচার মাধ্যম, লিখিত সংবিধান। গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজন হচ্ছে লিখিত সংবিধান। লিখিত সংবিধান হলে সেখানে স্বেচ্ছাচারিতা থাকে না, সুস্পষ্টভাবে সুসংবদ্ধ দলিলে লিখিত থাকে, সুসংবদ্ধ দলিলে লিপিবদ্ধ থাকে। এবং লেকি এখানে বলেছে যে সকল দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু রয়েছে সে সমস্ত দেশে লিখিত সংবিধান থাকা প্রয়োজন। লিখিত সংবিধান থাকা প্রয়োজন। লিখিত সংবিধান থাকলে জনগণের মধ্যে রাষ্ট্র শাসন সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব বুঝে যায়, শাসন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বাড়ে। লিখিত সংবিধান সুসংগত দলিলে সুস্পষ্টভাবে লিখিত থাকে, সেই কারণে কি হয়, জনগণের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব এগুলো থাকে না এবং জনগণের আস্থাটা বৃদ্ধি পায়, জনগণের বিশ্বাসটা এখানে বৃদ্ধি পায়। সেই জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালুর ক্ষেত্রে লিখিত সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুক্ত স্বাধীন প্রচার মাধ্যম, গণতন্ত্রের সফলতার জন্য মুক্ত এবং স্বাধীন প্রচার মাধ্যম, যেমন সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, রাজনৈতিক মঞ্চ, ক্ষমতাসীন বিরোধী দলের মতামত উন্মুক্ত রাখতে হবে, হ্যাঁ, তারা যে মতামতগুলো দেবে, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, রাজনৈতিক মঞ্চ, এগুলোকে উন্মুক্ত রাখতে হবে। কারণ হচ্ছে কি, এক্ষেত্রে নিয়মতান্ত্রিক নীতি ও পদ্ধতি অবশ্যই পালন করতে হবে। স্বাধীন প্রচার মাধ্যম যদি না থাকে তখন সেখানে গণতন্ত্র কখনোই সফল হবে না। সবার মতামতটাকে ব্যক্ত করবে সংবাদপত্রে, লেখনীর মাধ্যমে, রেডিও, টেলিভিশনে প্রচারের মাধ্যমে, হ্যাঁ, টকশোর মাধ্যমে বিভিন্নভাবে জনগণ যখন মতামতটা প্রকাশ করবে তখন কি হবে, গণতন্ত্র সফল হবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ। তারপর একাধিক রাজনৈতিক দল, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কি থাকবে, একাধিক রাজনৈতিক দল থাকবে, বহুদলীয় ব্যবস্থা থাকবে। বহুদলীয় মানে সরকারের গঠনমূলক সমালোচনা করবে, যাতে সরকার স্বেচ্ছাচারী না হতে পারে। সেই জন্য কি থাকবে, রাজনৈতিক দলগুলোকে জাতিভিত্তিক হতে হবে। জাতিভিত্তিক হতে হবে। ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে সমঝোতার মনোভাব দিয়ে জাতীয় সমস্যার সমাধান করবে নিয়মতান্ত্রিক পন্থায় স্ব ভূমিকা পালন করলে গণতান্ত্রিক সরকার সফল হবে। বলা হচ্ছে ক্ষমতাসীন ও বিরোধী দলগুলো সমঝোতার মনোভাব নিয়ে জাতীয় সমস্যার সমাধান করবে নিয়মতান্ত্রিক পন্থায় স্ব ভূমিকা পালন করলে কি হবে, গণতান্ত্রিক সরকার সফল হবে। তারপরে দায়িত্বশীল প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারের যে জনপ্রতিনিধি যারা রয়েছে, এমপি, সাংসদ, যারা রয়েছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সকল স্তরে জনপ্রতিনিধি দ্বারা আইন প্রণয়ন ও শাসন কার্য পরিচালনা করতে হবে। জনপ্রতিনিধি যারা আছে তারা জনগণের
ভোট নিয়েই তারা নির্বাচিত হয়েছে। কাজে কাজে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে তাদেরকে, এবং আইন প্রণয়ন, শাসন কাজে পরিচালনা করতে হবে। তাদের সকলকেই জনগণের নিকট প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী থাকার ব্যবস্থা করতে হবে। তাদের সকলকেই জনগণের নিকট প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী থাকতে হবে। তারা তাদের জনগণের কাছে দায়বদ্ধ এই কারণে দায়বদ্ধ যে তারা জনগণের ম্যান্ডেট নিয়েই তারা ক্ষমতায় আসছে, এবং জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েই তারা ক্ষমতায় আসছে। তারপর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আরেকটি সফলতার আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীনতা। আমরা একটু আগেও আলোচনা করেছিলাম, এই জন্য আমরা শর্টে চলে যাচ্ছি। নিজ নিজ দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করতে হবে। এই বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে, তা না হলে গণতন্ত্র সফল হবে না। এবং স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ ছাড়া কখনোই গণতন্ত্র সফল হতে পারে না। তারপর হচ্ছে জনগণের সজাগ দৃষ্টি। জনগণ যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন না হয়, গণতন্ত্রকে রক্ষা করতে না পারে, ত্যাগ স্বীকারে প্রস্তুত না হয়, অধিকার যদি রক্ষা করতে না পারে, গণতন্ত্রকে রক্ষা করার জন্য যে ত্যাগ স্বীকারে প্রস্তুত না হয়, তাহলে গণতন্ত্র সফল হতে পারে না। গণতন্ত্রের সাফল্য নির্ভর করে জনগণের সক্রিয় সতর্কতা বা সজাগ দৃষ্টির উপর। জনগণ যদি তার অধিকার সম্পর্কে সচেতন না হয়, তাহলে গণতন্ত্র কখনোই সফল হবে না। তারপর হচ্ছে কি জনমত। গণতান্ত্রিক শাসন জনমতের উপর নির্ভরশীল, জনগণের মতামতের উপর নির্ভরশীল। ক্ষমতাসীন সরকার সবসময় জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকে। ক্ষমতাসীন সরকার, গণতান্ত্রিক সরকার জনগণের মতামতের প্রতি কি থাকে? শ্রদ্ধাশীল থাকে। সেই জন্য সুষ্ঠু জনমত গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে। সুষ্ঠু জনমত কি করে? গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে। সুষ্ঠু জনমতটা যখনই প্রতিষ্ঠিত হয়, তখনই গণতন্ত্র থাকবে। ঠিক আছে, তাহলে আমরা লাস্টে কি বলতে পারি যে গণতন্ত্র একটি পরিশীলিত শাসন ব্যবস্থা। তোমরা অবশ্যই ভালোভাবে এই উপসংহার ভূমিকাগুলো ভালোভাবে দিবে, কারণ তোমরা এগুলো বইয়ে ওইভাবে ঠিক মতো পাবে না। গণতন্ত্র একটি পরিশীলিত শাসন ব্যবস্থা। কোনো একক শর্ত পালনের মধ্যে দিয়ে গণতন্ত্রের সাফল্য আশা করা যায় না। গণতন্ত্রের সাফল্যের জন্য একদিকে যেমন গণতান্ত্রিক পরিবেশ ও গণতান্ত্রিক রীতিনীতির চর্চা প্রয়োজন, গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন এবং গণতান্ত্রিক রীতিনীতির এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, পরিবেশ এবং গণতান্ত্রিক রীতিনীতির চর্চার প্রয়োজন, তেমনি গণতন্ত্র মানা নাগরিক সমাজও প্রয়োজন। গণতান্ত্রিক জনগণ, যেটা প্রথম আমি আলোচনা করেছিলাম, প্রথম যে পয়েন্টটা আলোচনা করেছিলাম, যে একটি গণতন্ত্রের সাফল্যের জন্য একদিকে যেমন গণতান্ত্রিক পরিবেশ দরকার, গণতান্ত্রিক রীতিনীতির চর্চা করা দরকার, তারপরে হচ্ছে প্রয়োজন গণতন্ত্র মানা নাগরিকও প্রয়োজন। অর্থাৎ জনগণকে সচেতন হতে হবে, তাদেরকে পলিটিক্যালি, সোশ্যাল, ইকোনমিক্যালি সচেতন হতে হবে, সুষ্ঠু জনমত প্রদান করতে হবে। এই যেগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম, শেষে বলা যায় যে উপরোক্ত শর্তাবলী যথাযথ পালনের উপরই গণতন্ত্রের সাফল্য নির্ভর করে। এই যে শর্তগুলো বললাম এতক্ষণ ধরে, এই শর্তগুলো পালনের মাধ্যমেই গণতন্ত্রের সাফল্য কি করে? নির্ভর করে। উন্নত অনুন্নত সকল রাজনৈতিক ব্যবস্থাতেই এটা সমভাবে প্রযোজ্য, এটা সমানভাবে প্রযোজ্য, উন্নত দেশ অনুন্নত দেশ সব দেশই। তবে শর্তগুলো পূরণ করা খুব সহজ নয়, এটা সময় সাপেক্ষ। শর্তগুলো যে একেবারেই রাতারাতি হয়ে যাবে তা নয়, এটার জন্য সময়ের দরকার আছে। তবে গণতন্ত্রকে সফল করতে হলে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সুষ্ঠু ও সুন্দরভাবে শাসন কার্য পরিচালনা করতে পারলে গণতন্ত্র সফল হবে। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সুষ্ঠু ও সুন্দরভাবে শাসন কার্য পরিচালনা করতে পারলেই কি হবে? গণতন্ত্র সফল হবে। তাহলে মোটামুটি আমরা লাস্টে এই কথাটাই বলতে পারি যে গণতন্ত্র উপরোক্ত শর্তাবলী যদি পালন করা যায়, তাহলে গণতন্ত্র সফল হবে। উন্নত অনুন্নত সব রাজনৈতিক ব্যবস্থাতেই এটা প্রযোজ্য, এবং এই শর্তগুলো পূরণ করা একদিনেই সম্ভব নয়, ধীরে ধীরে এটা পূরণ করতে হবে এবং জনগণকে এটার প্রধান দায়িত্ব নিতে হবে। তাদেরকে গণতন্ত্র মানা হতে হবে, গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রাখতে হবে। তারপর গণতান্ত্রিক রীতিনীতি এগুলো তাদেরকে পালন করতে হবে। নাশকতামূলক নীতিকে বর্জন করে সরকারের গঠনমূলক সমালোচনা করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে, সার্বিক বিষয়গুলো। তাহলে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও আসবে, এটা ভাইভাতেও আসবে। তোমরা ভালোভাবে এটা নোট করে পড়বে। তোমরা আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, দোয়া করো।